নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। তো বরাবরের মতো আমি কয়েকদিন আগে পোস্ট দিয়েছিলাম, তো আমাদের সঙ্গে রয়েছেন এক বিশিষ্ট অতিথি, সত্যি একজন আমি বলবো যে আমার ভাষায় কিংবদন্তি বলতে পারি, কারণ তিনি একটা মানুষ যে 50 বছর ধরে যে লিটল ম্যাগাজিন করে আসতে পারে, আমি সত্যি আমার জানা নেই যে বা পশ্চিমবঙ্গে আর কোনো ম্যাগাজিন আছে কিনা, মানে বাণিজ্যিক পত্রিকা ছাড়া আমার নজরে নেই, আছে হয়তো, কিন্তু আমি এইরকম মানুষ সত্যি, তিনি তো প্রচারের আলোয় থাকে না, খুবই বিনম্র মানুষ, নীরবে কাজ করে চলেছেন। তো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সকলের প্রিয় আলোর পাখি পত্রিকার সম্পাদক সদ্য তপন কুমার রায় মহাশয়। তো তপনদা, আপনাকে অনেক স্বাগত আমাদের সাহিত্য আড্ডায়, আপনাকে স্বাগত। তো প্রথমেই যেটা সবার কাছে আমরা জানতে চাই যে আপনার তো শৈশবের কথা জানতে চাই। আপনার তো মেদিনীপুরে তেরোপাখিয়া গ্রামে 26শে মে 1958 সালে জন্ম হয়েছিল। তারপরে আমার শৈশবটা কিন্তু বা কৈশোর কেটেছিল কুচবিহার শহরে, উত্তরবঙ্গে। আচ্ছা, বাহ। এবং সেটার স্মৃতিটাই হচ্ছে আমার কাছে বড় হয়ে আছে, কেননা তেরোপাখিয়াতে খুব ছোটবেলায় চলে এসেছিলাম। আচ্ছা, এবার কুচবিহারে থেকেই আমার ওই সাহিত্যের যে বীজ বোনা আর কি বলতে পারো, সেই বীজ বোনাটাই শুরু হয়েছিল। কেননা তখন আমি মানে পড়াশুনো ওইখানে, ওই 9 পর্যন্ত ওখানেই। আচ্ছা, যখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র, তখনই কয়েকজন আমার ওই মানে সাহিত্য সাথী আর কি, তারা আমার থেকে বড়, কলেজে পড়তেন, এবং তারা তখন মিনির যুগ চলছে, তখন ওই মিনি পত্রিকা, কয়েক ঘন্টা পত্রিকা, কয়েকটা ইয়েটা বিমানদার মুখে শুনেছি। তখন ওই আমাদের সঙ্গে রয়েছে লাকি। দেখো, সত্যি আমরা এই মানুষকে পেয়ে আমরা খুব সম্মানিত বোধ করছি। এই যে একজন তপনদা 50 বছর ধরে একটি পত্রিকা করে আসছে, খুবই সত্যি। 52 হয়ে গেছে, বাবারই। আমরা 5-6 বছর পত্রিকা করেই হিমশিম খাচ্ছি, মানে ভাবতে পারছি না। কিন্তু তপনবাবুকে সত্যি মানে কি করে বলবো, আমাদের শেখার অনেক কিছু আছে, আমরা অনেক কথা শুনবো তার মুখে। পত্রিকা আমি বিশেষ করে প্রশ্ন কিছু রেডি করিনি, কারণ আমি পত্রিকার কথাই বিশেষ করে শুনবো। তো যাই হোক, আপনি ষষ্ঠ শ্রেণী পড়ার সময় তখন মিনি পত্রিকার সঙ্গে তখন যুক্ত ছিলাম, এবং সেই পত্রিকাটার নাম ছিল পরমাণু। আমি খুঁজছিলাম, তো কুচবিহারেই। ওটার সংখ্যাটা আমার একটা সংখ্যা ছিল আমার কাছে। আচ্ছা, আমি এখন তাড়াতাড়ির সময় খুঁজে পাইনি। আচ্ছা, পরে খুঁজে পেলে তোমাকে আমি ছবি পাঠাবো। হ্যাঁ, ছবি পাঠাবেন। ওইখানেই আমার তো মনে হচ্ছে আমাদের আর্কাইভের জন্য আপনার অনেক কিছু আমার লাগবে, মানে এইরকম মানুষ আমি আমার জীবনে অন্তত দেখিনি যে এইরকম। অত ইয়ে করো না, করবো না কেন? আপনি বলুন তো, যে 50 বছর 52 বছর ধরে একটা পত্রিকা করছে, এরকম মানুষ যে বিরল। তারপরেও আপনার কোনো, আপনি এত বিনয়ী, আপনি কোনো প্রচার করেন না। না, আপনি কিছু নেই, মানে সত্যি খুব সম্মানিত বোধ করছি। মানে বিশেষ করে আপনার মুখে কথা শুনবো আজকে, কারণ যার থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, যে কিভাবে এত বছর ধরে, দীর্ঘ বছর পথ চলা যায়। তো যেটা বলছিলাম, কুচবিহারে তো ওইটুকু একটা ছোট্ট এবং খুব সাজানো গোছানো শহর, তোমরা জানো। যে আমাদের সঙ্গে দিশারিদা রয়েছেন, দিশারিদা লিখছেন, তপনদা জিন্দাবাদ। ওর সঙ্গে দিশারিদাকে একটা কথা বলে দিই, দিশারিদা আপনার পাণ্ডুলিপি আমি পেয়েছি, খুব সুন্দর হাতে লেখা। আমরা আমাদের প্রকাশনী থেকে আমরা এবার হাতে লেখা কয়েকজনের কবিতা বার করছি, একদম হাতে লেখাই থাকবে। তো সেই রকম একটা অভিনব বিষ্ণুদা আর আমি করছি, তো কয়েকজন কবি। তো দিশারিদাকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম, দিশারিদার লেখা এত সুন্দর হাতে লেখা, আমি মুগ্ধ হলাম। আজকে স্নেহাশিসদা আমাকে দিল। তো বলুন দাদা। হ্যাঁ, তো সেখানে একটা ছোট শহর, কিন্তু আমি যখন ছিলাম ধরো 67, 68, সেই সময়ে 16টা পত্রিকা ওই ছোট্ট গণ্ডির মধ্যেই, শহরের থেকে, কুচবিহার শহরে। এবং সেখানে খুব সুন্দর একটা লাইব্রেরি ছিল, রাজার আমল থেকে। কুচবিহারে, হ্যাঁ। এবং সেখানে
নর্থ বেঙ্গল স্টেট লাইব্রেরিটা ছিল কুচবিহারের মধ্যে। আচ্ছা। আর ওইখানেই আমার শৈশব ঠিক আছে কেটেছে, এবং সেখানকার পড়াশুনো কি পড়াশুনো নবম শ্রেণী পর্যন্ত ওখানে। আচ্ছা। তারপর ওখান থেকেই আমার মূলত ওই পত্রিকার প্রতি বা লেখালেখির প্রতি আগ্রহ। আমি একটা কথা জিজ্ঞেস করছি, আমি যে জেনারেলি তখন সেই সময়টা তো কলকাতার লেখকরাই বেশি রাজত্ব করতো, তো মফস্বলের লেখা আমার পরিচিত মনে হচ্ছে যে কম ছিল, এতটা পত্রিকা ছিল না। কিন্তু আপনি কিসে এত অনুপ্রাণিত, মানে কলকাতার সঙ্গে কি আপনার যোগাযোগ ছিল? না, কলকাতার সঙ্গে আমার যোগাযোগ ছিল না। ওইখানে মানে ওই উত্তরবঙ্গেই লেখা টেখা গুলো এরা একটা পরিবেশ ছিল। আচ্ছা। এবং সেখানে সাহিত্য আড্ডাও হতো। আচ্ছা। হ্যাঁ, তো সেই পরিবেশের থেকে আমার মধ্যে ওই লেখার আগ্রহটা জন্মালো। আচ্ছা, ওখান থেকে চলে এলাম তারপর 72 সালে দুর্গাপুরে। আচ্ছা, তার আগে আমি জিজ্ঞেস করছি, আপনি কি চাকরি সূত্রে এলেন? না, আমি চাকরি সূত্রে আসিনি। আমার দাদা তখন গ্রাফাইটে চাকরি করছিল। তো এবার দুটো ফ্যামিলি দুই জায়গায়, স্বাভাবিকভাবেই পারিবারিক ক্ষেত্রে মা বিশেষ করে একটা ওই ইয়ের মধ্যে থাকতো, চিন্তার মধ্যে থাকতো। হ্যাঁ, তো তখন ওই দাদা গ্রাফাইটে চাকরি পাওয়ার পর আমরা দুর্গাপুরে প্রথমে সবরভাতে এসে উঠলাম। তখন আপনি কি কলেজে পড়ছেন? না, নাইনে থাকতে আচ্ছা চলে এলাম, কিন্তু আবার এখানেও মানে আমাকে আবার নাইনেই ভর্তি করলো। আচ্ছা, বুঝতে পেরেছ? এবার 9 থেকে যখন 10-এ উঠলাম, সেই সময় আমাদের ওই তারকনাথ স্কুলে আমি ভর্তি হয়েছিলাম। আচ্ছা, স্টেশনের কাছে। তারকনাথ স্কুলের আমাদের বাংলা শিক্ষক ছিলেন। আচ্ছা, তারকনাথ স্কুল কি এখানে না ভিরিঙ্গি? না, ওটা তো ভিরিঙ্গি হচ্ছে তৈলক্যনাথ। আচ্ছা, এটা তারকনাথ হচ্ছে স্টেশনের কাছে যেটা। তো ওখানে সুজিত সান্যাল ছিলেন আমাদের বাংলা শিক্ষক। আচ্ছা, তার পরিচয় হচ্ছে তোমার ওই সুলেখা সান্যাল, বুঝলে তো? সুলেখা সান্যাল একজন নামকরা লেখিকা, এবং ওনার দাদা হচ্ছেন অবন্তী সান্যাল, বিখ্যাত অধ্যাপক এবং লেখক। তো সেই সুজিত বাবু কাছে বললাম যে আমরা একটা ইয়ে করতে চাই, পত্রিকা করতে চাই। ক্লাস 9-এ পড়তেই বাবা, 9 থেকে তখন 10-এ উঠেছি। হ্যাঁ, সত্যি তাই। আমি সেটাই ভাবছি যে এত কম বয়স থেকেই না শুরু করলে আপনি কি করে 50 বছর হবে? সেটা ওই প্রথম সংখ্যাটার ছবি দেখবে, 50 বছরের যে ছবিটা আপনি দিয়েছিলেন আছে তাতে দেওয়া আছে। তো বললাম সুজিতবাবুকে, সুজিতবাবু তাহলে এক কাজ করো, তোমরা তো নবীন, তা আমার দিদির একটা উপন্যাস আছে নবাঙ্কুর নামে, তা সেই তোমরাও নতুন, তো ওই নামটা তিনি বেছে দিলেন। এবং প্রথম অবস্থায় ওই আমাদের বিদ্যালয়ের কিছু শিক্ষক আমাকে ওই কারো কাছ থেকে 5 টাকা, কারো কাছ থেকে 10 টাকা, এইভাবে মানে সহযোগিতার করেছিলেন, করে পত্রিকাটা বার করলাম। এবার সেটা 1972 সালে নাকি? 1974 সালে। আচ্ছা, এবার সেটার ক্ষেত্রেও একটা ইতিহাস আছে প্রথম সংখ্যার ক্ষেত্রে। তখন আপনি মোটে ক্লাস 10-এ পড়েন, কিন্তু তখন পত্রিকা বার করছেন, মানে ভাবা যায় সত্যি, মানে আপনাকে থেকে শেখার আছে মানুষের। না, কিছু শেখার সকলে আপনারা দেখুন, সত্যি ক্লাস 10-এ পড়তে তিনি পত্রিকা করছেন। তারপরে শোনো, প্রথম সংখ্যাটা কিভাবে বেরোলো। প্রথম সংখ্যা বেরোলো হচ্ছে আমাদের, আমি যখন এল ব্লকে থাকতাম, ওই এল ব্লকের কাছে, সেখানে কাছাকাছি থাকতেন কাজী রেজাউল করিম, ওই নজরুলের ভাইপো, পরে ডিপিএলে তখন কাজ করতেন কাজীদা। এবার ডিপিএলে কাজ করতেন, আর সেই সময় কাজীদার সঙ্গে আমার পরিচয় হয়েছিল
এবং কাজীদা বললেন চল আমি ইয়েতে আসানসোলের রেলপাড়ে ওনার পরিচিত একটা প্রেস ছিল, তা আমাকে নিয়ে আমাকে বললো মুচিপাড়া চলে আয়। মুচিপাড়া থেকে আমি আর কাজীদা চলে গেলাম আসানসোলে। রেলপাড়ে সেইখানে পত্রিকাটা ওই পাণ্ডুলিপি দিয়ে চলে এলাম। মানে আসানসোল থেকে প্রিন্ট করতে শুরু? হ্যাঁ, প্রিন্ট। তখন দুর্গাপুরে তো প্রেস ছিলই না। প্রেস ছিল, কিন্তু আমার পরে আমার সঙ্গে ওই প্রজেক্ট প্রেস যোগাযোগ হয়েছিল। হ্যাঁ, তখন তারপরে তো কাজীদা তখন বললো, ওই কাজীদার মাধ্যমে প্রথম সংখ্যাটা বের হলো। আচ্ছা, বাহ। দিয়ে ওটা 74 সালের বের হলো, ঠিক আছে। তারপরে এরকম পরপর সংখ্যাগুলো বেরোতে লাগলো। তার মধ্যে আপনার পড়াশোনাও চলতে লাগলো তো? হ্যাঁ, পড়াশোনা। আপনি তো শিক্ষকতা পরে পরবর্তীকালে হয়েছি। আচ্ছা। তারপরে যখন কলেজে পড়ি তখনও আমাদের বিভিন্ন অধ্যাপকদের কাছ থেকেও আমি আসলে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়, আচ্ছা আচ্ছা, বাবা, গভর্নমেন্ট কলেজ। তো সেখানেও আবার একটা ইতিহাস আছে। সেখানে আমি ভর্তি হয়েছিলাম অর্থনীতি নিয়ে, কিন্তু অর্থনীতির মানে বেশিরভাগ অধ্যাপক 4 জন ছিলেন, তার মধ্যে 3 জনই তখন এখানে কেউ আসতে চাইতো না। ওই ব্ল্যাকে আসতো আর সন্ধ্যেবেলা সব চলে যেত অধ্যাপকরা। থাকার সেরকম সুবিধা ছিল না তখন তো। দুর্গাপুর গ্রামই বলতে, হ্যাঁ, একদম এত শহর, এত বিল্ডিং, সিটি সেন্টার। 3 জনই চলে গেলেন। তখন আমি মহা মুশকিলে পড়লাম। তো ইতিমধ্যে বাংলা বিভাগে আমাদের বেশ কয়েকজন আমার পরিচিত ছিল ওই লেখালেখির সূত্রে। তাদের কাছ থেকে যেমন সরোজবাবু, হ্যাঁ, স্বরাজ সেন শর্মা, যিনি অনুবাদ পত্রিকার সম্পাদক ছিলেন কলকাতার। আচ্ছা। হ্যাঁ, এবং তিনি র্যাডিক্যাল ছিলেন। হ্যাঁ, মানবেন্দু রায়ের শিষ্য আর কি। আচ্ছা। তো উনি আমাকে লেখালেখির ব্যাপারে সহযোগিতা করতেন। আচ্ছা। তারপর কি আপনি কি বাংলা বিভাগে চলে গেলেন নাকি অর্থনীতি থেকে? হ্যাঁ, তারপরে অর্থনীতি থেকে 1 বছর হয়ে গেছে তখন। তা আমাকে বললেন যে তুমি এখন ইয়ে করবে, বাংলাতে আসবে, কিন্তু নিজেকে ভেবে দেখো, ভবিষ্যৎ কিন্তু তোমার ইয়ে হবে না, কারণ অর্থনীতি নিয়ে পড়লে তুমি যে সুযোগটা পাবে ভালো করে ভেবে দেখো। আমি না, ভাবাভাবির কিছু নেই, কারণ আমার পক্ষে তো আর ওই টিউশনি পড়ে তখন আমার সম্ভব ছিল না, ঠিক আছে, পারিবারিক কারণেই। তো সেই জন্যে তো আমাকে স্যারও নেই, আমাকে তখন একটা শর্ত দিল। তার 1 মাস বাদে হচ্ছে বোধহয় 1 বছরের একটা পরীক্ষা হতো। হ্যাঁ, তো ওই পরীক্ষাটাতে যদি তুমি পাস করতে পারো তাহলে তোমাকে বাংলা বিভাগে নিয়ে নেবে। তা আমি ওই 1 মাসের মধ্যেই যা কিছু পড়ে নিয়ে তো পাস করে গেলাম। বাহ, ঠিক আছে। তখন বাংলা বিভাগে ভর্তি হলাম। বাহ। তো এইভাবে হচ্ছে আমার পড়াশোনা, মানে অর্থনীতি থেকে বাংলা বিভাগে। বাহ। আপনি তার সাথে সাথে পত্রিকাটাও চলছে। বাবারে, আপনি তো বিশাল মানে ব্যাপ্তি, মানে সত্যি আপনাকে আমরা সম্মানিত বোধ করছি। আমরা আজকের যুগ প্রজন্মের, আমি বলছি যে সকলের দেখা উচিত এই আজকের এই লাইভটা। হয়তো পরে দেখবে, অনেকে দেখবে যে আপনাদের যাপন চিত্র না দেখলে সত্যি বিস্মিত হতে হয় যে এইভাবে স্কুলে পড়তে পড়তে, কলেজে পড়তে পড়তে, তখন তো আর্থিক ব্যাপারটাও তো একটা ব্যাপার, যে পত্রিকা করে যাওয়া। আচ্ছা, এর মধ্যে একটা ঘটনা বলি। অন্ডাল থেকে চন্দন এসেছিল একদিন আমার, চন্দন ভট্টাচার্য। তো ওর মামা চলে গেলেন, খুবই মানে বেদনাজনক। তো ওর মামা বাড়ি হচ্ছে ডিপিএলে, মামার কাজ করতে ও কোয়ার্টার ছিল। তো ও খুঁজতে খুঁজতে আমার বাড়িতে সুকান্ত পল্লীতে একদিন এসে হাজির। তো ও তো দেখেই অবাক, সম্পাদক হবে বেশ বয়স্ক মানুষ, তো দেখছে যে আমারই বয়সী। হ্যাঁ, তা পরে চন্দনের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেল।
বাহ। ও আমার এখানে আসতো, আমি ওর বাড়িতেও যেতাম এবং দিনের পর দিন অনেক রাত কাটিয়েছি, ঠিক আছে, অনেক স্মৃতিও আছে, ঠিক আছে। তো এবং অন্ডালের আরেকটি ছেলে আমার তখন ওদের দেবাশিস, রামপ্রসাদপুর, দেবাশিস ভট্টাচার্য। তো প্রথম দিকে চিরঞ্জীব পত্রিকা, হ্যাঁ, তো প্রথম দিকে ওদের সঙ্গে ভাব ছিল, ঠিক আছে। তারপর দুর্গাপুরের কথা বলুন। হ্যাঁ, দুর্গাপুরে তখন অরুণ গাঙ্গুলি বলে একজন ছিলেন, মাঝে মধ্যে অরুণদার এখানে কোথায় আড্ডা হতো, আমি এখন ভুলে গেছি, সেখানে আসতাম, ঠিক আছে। আর দীনেশ চট্টোপাধ্যায়, দীনেশ চট্টোপাধ্যায়, আনিস কল্যাণ, দীনেশ দা আমার বাড়িতে প্রায় যেতেন, ঠিক আছে। দীনেশ দাও পত্রিকার ব্যাপারে খুব আগ্রহ ছিল। দীনেশ দা আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেও বেড়াতেন। আচ্ছা, পৃথ্বীশ পত্রিকার সম্পাদক মনে না? না, ওর পত্রিকাটার নাম ভুলে গেলাম, দাঁড়াও। আর দিশাইদা লিখছেন তোমাদের সঙ্গে সুদীপ দাও পড়তেন, উনিও একটি ফোল্ডার পত্রিকা করেছিলেন, দানদিক। হ্যাঁ, দানদিক। সুদীপ দা বলছেন, সুদীপ না মনে পড়ছে না আপনার হয়তো। দিয়ে তারপরে কলেজের অনেকের সঙ্গেই আমার পরবর্তীকালেও যোগাযোগ ছিল। হ্যাঁ, তো এইসব করতে করতে আমি দুর্গাপুরের একটু সাহিত্য মহলটা শুনতে চাইছি। দুর্গাপুরের সাহিত্য মহল তখন আমার পত্রিকার আগে লোকায়ত, আমি ভুল বললাম। আমার ওই সগরমানাতি মজুমদার, আমি এখন নামটা ভুলে গেছি, এক মজুমদার বলে একজন ছিলেন, তিনি একটা পত্রিকা বার করতেন। তিনি ITI, মনে হয় অশোক মজুমদার, না, অশোক মজুমদার সিটি সেন্টার। হ্যাঁ, উনি ওই ITI যে ইয়ে আছে সেখানে প্রথমে দুর্গাপুরে ছিলেন, মুচিপাড়ার কাছে, তারপরে বোধহয় পুরুলিয়াতে গিয়েছিলেন ইয়ে হয়ে। ওখানে কিন্তু তার বাড়িটা সাবরমতীই ছিল। তো তার একটা পত্রিকা ছিল ওই এলাকাতে। বিষ্ণুদা বা আরো সেই সময়কার মানুষ, বিষ্ণুদার সঙ্গে আমার কথা হচ্ছিল কালকে। বিষ্ণুদা অনেক পুরনো মানুষদের কথা বলে, যে জানেন তো এদের এইসব মানুষের কথা কেউ বলে না, আমরা দেখেছি। আপনারও হয়তো মনে পড়ছে না যে তাদের কথা। অরুণদার সঙ্গে কিন্তু আমাদের দুর্গাপুরের সাহিত্য ফিরে দেখাতে মনে হয় অনেকের কথা উঠে এসছে, যেটাতে আপনিও লিখেছেন, যে সংখ্যাটাতে। ওখান থেকে ওই আমি যদি মনে পড়ে তো বলবো, সগরমাথা থেকে ওই ভদ্রলোক পত্রিকা বার করতেন, ঠিক আছে। তো আর তারপরে আপনার এদের সঙ্গে কি করে আলাপ হলো? মৃণাল বণিক, মৃণালদার সঙ্গে আপনি তো আপনার একটা নিম সংখ্যা করেছেন, বিমানদার সঙ্গে আমার কথা হচ্ছে। নিম সংখ্যাটা এইটা 2005 সালে এই যে নিম সংখ্যা হয়েছিল আলোর পাখি থেকে, এবং বিমানদার সঙ্গে আমার কথা হচ্ছিল। বিমানদার সঙ্গে আরেকটি বই হচ্ছে আমার, তাতে বিমানদা আগের বইটা তো যে নিম সাহিত্যের মোটা বই গাংচিল থেকে বেরিয়েছিল, সেটাতেও আপনার কথা উল্লেখ করেছেন, আপনাদের পত্রিকার কথা। নিম সাহিত্যের সময় আমার ওই মৃণালদার, তার আগেই আমার পরিচয় ছিল ওই পত্রিকার সংক্রান্ত, ঠিক আছে। এবং সুধাংশুদার বাড়িতে মৃণালদা প্রায় যেতেন, ঠিক আছে, ওই বিধাননগরে। আর সুধাংশুদা আমাকে মানে ছোট পত্রিকা বলে কিন্তু অবহেলা করেননি। হ্যাঁ, সুধাংশুদা তখন তো আমার পত্রিকা খুবই ক্ষুদ্র, তাতে সুধাংশুদা একটা আমাকে বলেছিলেন যে কোনো বড় লেখক সুধাংশুদাকে বলেছিলেন যে এরকম পত্রিকায় কেন আপনি লেখা দিচ্ছেন, ছোট পত্রিকায়। তো সুধাংশুদা আমাকে, তার নামটা বলেননি, কিন্তু আমাকে বললেন, আমি কি বলেছিলাম জানো? কি বলেছিলেন? বললো যে ওই পত্রিকা, ছোট পত্রিকা বড় হওয়ার জন্যই আমি লেখা দিই। সেই সময় হ্যাঁ, আরও যেমন
ঈশ্বর ত্রিপাঠী, তুমি নাম শুনেছো? হ্যাঁ, ঈশ্বর ত্রিপাঠী, হ্যাঁ, ঈশ্বর ত্রিপাঠী প্রচুর বই আমি পেয়েছি আমাদের আর্কাইভে। ঈশ্বর ত্রিপাঠী বাবু প্রায় প্রতিটা সংখ্যাতেই ঈশ্বর ত্রিপাঠী আমাকে লেখা দিতেন। অমিয় কুমার সেনগুপ্ত, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে ধরো আমার মধুদার সঙ্গেও যোগাযোগ হ্যাঁ, আমি বলতে যাচ্ছিলাম মধু চট্টোপাধ্যায়। মধুদা সঙ্গে এক একদিন সিটি সেন্টারে উনি একটা ওই কাঁধে সাইড ব্যাগ নিয়ে, সত্যি তাই, তার মধ্যে দুর্গাপুরে এই শিল্পাঞ্চলের জন্য অনেক করে গেছেন। তার মানে ওই দুর্গাপুরের যে ইতিহাস সেটা খুব মানে দুর্গাপুরের ইতিহাস, দুর্গাপুরের সাহিত্যের ইতিহাস বিমানদার মুখে শুনেছিলাম, সারা দুর্গাপুর নিয়ে ঘুরে বেড়াতেন স্কুটারে করে। এবং মানে তথ্য যাচাই করার জন্য তিনি বিভিন্ন, যেমন তরুণ চট্টোপাধ্যায়, আসলে তরুণবাবুর কিন্তু আমার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। কিভাবে? ওই MLA ছিলেন সকলভাঙার। আচ্ছা, ঠিক আছে। তরুণবাবু, আমি যখন ওই আমাদের এই যে ধবনী গ্রামের নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের একটা সংখ্যা করেছিলাম, তো সেই নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের সংখ্যা সময় তুমি আমাকে নিয়ে গেছিলেন যে নীলকণ্ঠের গান এখনো যারা গায় ওই আড়া গ্রামের দিকে। হ্যাঁ, তিনি আমাকে নিজে নিয়ে গেছিলেন তাদের সঙ্গে, কারণ তোমরা তো ওই সব এলাকায় ওই রাজনীতি করতে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ ছিল, নিয়ে গিয়ে তাদের কাছ থেকে গান শুনিয়েছেন, ঠিক আছে। এবং তাদের বিভিন্ন, এবং তরুণদা নিজেও কিন্তু এই লোকায়ত যে গানগুলো নিজে গাইতে পারতেন। আমার দুর্ভাগ্য, তখন তো অতটা ইয়ে ছিল না, সেই সব গানগুলো কিন্তু। আচ্ছা, আমার মনে হয় যে আপনি যে এত দীর্ঘ পথ, আপনার যে পত্রিকা পথ চলা, আপনার কিন্তু একটা বই লেখা উচিত এই নিয়ে, যে বিভিন্ন মানুষের সাথে যে সাক্ষাৎ হয়েছিল, এই যে অনেকেই নেই হয়তো, তারা নেই। আচ্ছা, আরো একটা বিষয় হচ্ছে যে দুর্গাপুরের যেমন মধুদা বললাম, দীনেশদা বললাম, ঠিক আছে, আচ্ছা, বিষ্ণুদার সঙ্গেও পরিচয় হয়েছিল, আরও অরুণদার সঙ্গে পরিচয় হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, তারপরে বাঁকুড়ায় চলে গেছেন নন্দ চৌধুরীর সঙ্গে পরিচয় হয়েছিল, ঠিক আছে। আরতি কুমার বসুর সঙ্গে একবার দেখা হয়েছিল, কিন্তু কেষ্টদার সঙ্গে পরিচয় ছিল। কেষ্টদা তো পরে সল্টলেকে চলে গেলেন। তারপরে একবার এই আমাদের ওই সুরেনচন্দ্র মডার্ন ইয়েতে একবার এসেছিলেন। হ্যাঁ, তখন বয়স 99 বছর বয়স, আমার সঙ্গে কথা হয়, খুবই অসুস্থ এখন আছেন। কেষ্টদাও ছিলেন। হ্যাঁ, তো আমার আসলে কি, আমি তো ধরো মানে এটা এক প্রান্ত, আর আমি থাকতাম আরেক প্রান্তে, মানে একেবারে বিপরীত প্রান্তে। চাকরি পেলেন পরবর্তীতে? আমি মানকরে মনে হয় না? হ্যাঁ, মানকরে স্থায়ীভাবে। তার আগে ধরো আমার আরো ইয়ে হয়েছে, মানে প্রথমেই চাকরি পাইনি, তার নানা রকম ইয়ে হয়েছে। প্রথমে আমি 85 সালে চলে গেলাম একটা চা বাগানে শিলচরে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে, ঠিক আছে। এবং খুব ঠান্ডা লেগেছে, অসুবিধা হচ্ছে। হ্যাঁ, বলুন। সেখানে গিয়ে 6 মাস ছিলাম চা বাগানে। ওখানে চাকরি পেয়েছিলেন? ওখানে চাকরি পেয়েছিলাম, তারও অভিজ্ঞতা আছে অনেক। তো সেখান থেকে তারপরে বাড়িতে, এখানে মা বাবা ছিলেন, মা অসুস্থ ছিলেন, কিন্তু ছুটি দেবে না। তা আমি তখন কি করলাম, ওই পুজোর মধ্যে চলে এলাম, আর ফিরে যাইনি। যে চাকরি করব মানে একেবারে বন্ড দিয়ে তো নয়, ঠিক আছে। দিয়ে তারপরে এখানে ইয়ে করলাম, তোমার আসানসোল থেকে একটা দৈনিক পত্রিকা বেরোতো, পশ্চিমবঙ্গ সংবাদ। তুমি নাম শুনেছ? পশ্চিমবঙ্গ, এখন ওই উত্তরবঙ্গ সংবাদ যাদের, তো সেই পশ্চিমবঙ্গ সংবাদে একটা ইন্টারভিউ দিয়ে, মানে কলকাতায় ইন্টারভিউ হলো, সেখান থেকে সাব এডিটর হিসেবে আসানসোলে পেলাম। তো আসানসোলে এই দুর্গাপুর থেকে বিকেলের ট্রেন ধরে যেতাম, ওখানে টেলিপ্রিন্টারে বিভিন্ন খবরগুলো আসতো, সেগুলোকে লিখে খবর তৈরি করে দেওয়া।
আমার সঙ্গে তো ভালো কাজ করেছেন তো আপনি। বিকাশও ছিল, বিকাশ গায়ন, আচ্ছা বিকাশ কবি। বিকাশ গায়ন তখন ওই আমার সঙ্গে একই কাজ করতো। বাহ। দিয়ে তারপরে ওখান থেকে ওরা কি করলো, পত্রিকাটাকে বিক্রি করে দিল। দিয়ে তখন আমাদের আসানসোল শিলিগুড়িতে ট্রান্সফার করলো, কিন্তু টাকা বাড়ালো না, বুঝতে পেরেছ? তা আমি ওই শিলিগুড়িতে না গিয়ে ছেড়ে দিয়ে তারপরে আসানসোলে একটা স্কুল, ওই তোমার জিটি রোডের উপরই আসানসোল স্টেশন হাই স্কুল নাকি আছে, হ্যাঁ, তো সেই কারণে রামকৃষ্ণ স্কুলটা আছে তার কাছেই, ওই বাংলা মিডিয়াম স্কুল। তো ওখানে ডেপুটেশনে, তখন ওই বিএড পড়তে গেলে ডেপুটেশনে নিত। তো সেখানে একজনের, আপনি কি বিএড করেছেন নাকি? আমার বিএড করাই ছিল। তো ডেপুটেশনে 10 মাস করলাম, তারপর করে। কিন্তু আপনাকে এত, আমার প্রশ্ন যে আপনাকে এত অন্য জায়গায় চাকরি করতে হয়েছে, তখন তো সরকারি স্কুলগুলো তো ফাঁকা ছিল, যে অনেকেই ফাঁকা থাকলেও নানা রকম। আমার আসলে একটা কথা বলি, অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু কোনো ক্ষেত্রে আমার দলের নয়, মানে কারণ আমার পক্ষে, ধরো আমি পারিবারিক কারণেই, ধরো মা বাবাকে নিয়ে, দাদার বিয়ে হয়ে যাবার পর আলাদা হয়ে যায় আর কি। এবার মা বাবাকে নিয়ে তখন থেকেই 11 যখন পড়ি তখন থেকেই আমি টিউশনি করে সংসার চালাতাম, বুঝতে পেরেছ? তো সেই সব কারণে আমার পক্ষে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ দেওয়া সম্ভব হতো না, বুঝতে পেরেছ? যার জন্যে তারা মনে করতো যে আমার দলের নয়, এরকম ব্যাপার। সরকারি পরীক্ষা তো এরকম ছিল, তখন এসএসসি হয়নি। আমি যখনকার কথা বলছি তখন এসএসসি হয়নি, তখন কমিটির হাতে মার্কসগুলো। এসএসসি তারপরে হয়েছে। তো এই হচ্ছে, সেই কারণেই অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েও কিন্তু হয়নি। তারপরে আমি আবার একটা ডেপুটেশন পেলাম রানিগঞ্জে তোমার ওই জামুরিয়ার বীজপুর বলে একটা জায়গা আছে, রানীশাহের থেকে জামুরিয়া যাবার পথে বীজপুর, সেখানে নেতাজি হাই স্কুলে আবার ওই ডেপুটেশনে পেলাম, বুঝতে পেরেছি? ডেপুটেশনে পেলাম। তারপর না, তার মাঝেই হবে হয়তো, এখানে শিল্প পরিক্রমা বলে প্রথম দুর্গাপুরের দৈনিক পত্রিকা, সমীর ঘোষ, এটাও কিন্তু মানে দুর্গাপুরের ইতিহাসের একটা অন্যতম দিক। এবং প্রথম দৈনিক পত্রিকা এবং দৈনিক, এই যে এখন যে ডিজিটাল যেগুলো হচ্ছে সেগুলো, এবং সমীর ঘোষ কিন্তু দুর্গাপুরের সংবাদপত্র জগতে একটা অন্যতম গুরুত্বপূর্ণ নাম। সিটি সেন্টার থেকে সমীর ঘোষ ওই প্রথম দুর্গাপুরের দৈনিক পত্রিকা বার করতেন। আর ওনার সাপ্তাহিক একটা পত্রিকা ছিল শিল্প পরিক্রমা, বুঝতে পেরেছ? তো ওখানে আবার সাব এডিটর হিসেবে কিছুদিন আমি, মানে ওখানে কতগুলো ইয়ে ছিল, মানে তার মধ্যে মলয় চক্রবর্তী, তারপরে মধু চট্টোপাধ্যায় না, মধু অল্প বয়সী ছিল, আমাদের থেকে জুনিয়র, এরকম আরও কয়েকজন। তার মধ্যে কাঞ্চনও যেত, কাঞ্চন সিদ্দিকী। আর এই যে আমাদের এক্সপ্রেস নিউজ করেছে মদন, মদন ছিল। তো এই তখন বেশ শিল্প পরিক্রমা এখানে সাপ্তাহিকের মধ্যে বেশ নাম করে, মানে জোরালোভাবে চলছে খুব। তো কিন্তু তারপর তো হারিয়ে গেল। ওই
এই যাই হোক দাদা, এবার এই আপনার হচ্ছে- একটা কবিতা শুনবো, কিছু কবিতা বা কথা শুনবো। দেখুন, এই যে সম্প্রতি প্রকাশিত হয়েছে দাদার নির্বাচিত কবিতা বই, দাদা প্রচুর গল্প, প্রবন্ধ, কবিতা সবই লেখেন। এটা আমার গবেষণা বই। গবেষণামূলক বই রমেশচন্দ্র সেনের। এই যে এই বইটিও খুব মানে বহুল প্রচারিত। আমি দেখেছি ফেসবুকে অনেকে নাকি ইয়ে করে, রমেশচন্দ্র সেনকে নিয়ে লেখা। তো যাই হোক, কিছু কবিতা শুনি, তারপর আবার প্রশ্নে ফিরে যাবো। আচ্ছা, কবিতা তোমার এখানে যে কবিতাটা এবার ছাপা হয়েছে সেটাই আমি করি। হ্যাঁ, এটা কি লেখা আছে? এটাও পড়ুন না। এটাও পড়বো? হ্যাঁ, এটা পড়ুন। আচ্ছা, এটা সাম্প্রতিক লেখা একটা কবিতা। আচ্ছা, সাবধানে ফুল তুলিস। বাহ। ফুলের গন্ধে মোহিত হয়ে আর যেন না থাকিস, ও খুকি তুই সাবধানে ফুল তুলিস। ফুলের গায়ে কাঁটা থাকে, তেমনি থাকে বিষাক্ত কীট। কখনো শুকতে যাস না নাকে, কিংবা গুছতে যাস না চুলের ফাঁকে। কীটের কামড়ে বিষম জ্বালা, সে জ্বালাতে প্রাণ ওষ্ঠাগত। কোনো মলমই সারবে না আর, তুই তো জানিস এই সব কথাই। সকল ফুলেই থাকে না সুবাস, ও খুকি তুই সাবধানে ফুল তুলিস, তা সে যাই হোক পদ্ম কিংবা ঘাস। বাহ, সুন্দর সুন্দর ছড়ার মধ্যে অনেক ইয়ে রয়েছে। তো মালতী দি দেখছেন, মালতী দি অনেক ধন্যবাদ। আমাদের পত্রিকার আজকে সাহিত্য আড্ডা আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন খুবই বিশিষ্ট মানুষ, 52 বছর, অবশ্যই বিশিষ্ট আমাদের কাছে। 52 বছর ধরে একটি পত্রিকা করে চলেছেন, আলোর পাখি। সত্যি এই ভাবা যায় না যে কতটা নিষ্ঠা, পরিশ্রম এবং একাগ্রতা না থাকলে একটা পত্রিকা এইভাবে 52 বছর ধরে চালানো যায়। আমি ভাবতে পারছি না। আরো আছে, অনেকই আছে। তা আপনার বই থেকে পড়ুন না। বই থেকে পড়ছি, বই থেকে পড়ুন না। আপনারা যারা যারা দেখছেন আমাদের সাহিত্য আড্ডায়, সকলকে স্বাগত। আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। দিশারিদা রয়েছেন, দিশারিদা এবং লাকি ছিলেন, তারপরে মালতী দি দিচ্ছেন। বলুন কবিতা দাদা। আচ্ছা, এটা আসলে এই নির্বাচিত কবিতা অনেক দিন আগে থেকে যে সমস্ত পত্রিকার মধ্যে ছিল, বই হিসেবে বেরিয়েছিল, সেখান থেকেই নির্বাচন করে আর কিছু অগ্রন্থিত নির্বাচন করে এটা বেরিয়েছে এই এবারের বর্ধমান লিটল ম্যাগাজিন বার্নিক প্রকাশনী থেকে। ঠিক আছে, তা জন্মদিনের কথা। তোর ছেলে একদিন রাজা হবে দেখিস। আমার যখন জন্ম হয় আমার ঠাম্মা বাবাকে ডেকে বলেছিলেন। তারপর থেকে একদিন করে দিনে দিনে বাড়তে লাগলো বয়স। ক্রমে ক্রমে এগিয়ে গেল সময়, ঠুকরে ঠুকরে খেলো আশা আকাঙ্ক্ষা। প্রান্তরের সবুজ ঘাস খাক হয়ে গেল খরায়, চারাগাছ গেল দুমড়ে, নদী শুকিয়ে বালুচর। জীবন মানে ঘুণ ধরা বাঁশ, থাকা না থাকা সমান। এখন অনিচ্ছায় ভেসে যায় অনিকেত বেকার বয়স। অথচ একটা সুন্দর জীবনের আকাঙ্ক্ষায় আমার হৃৎপিণ্ডকে বন্ধক রেখেছিলাম প্রবাহিত নদীর কাছে। উজ্জ্বল তরঙ্গে মুখ রেখে চেয়েছিলাম অনাবিল সুখ পেতে। দু চোখে আকাঙ্ক্ষা নিয়ে আমি তার যন্ত্রণা ছুঁয়ে বসে আছি, রাজা কিংবা ফকির এবং হয়তোবা অন্য কিছু। বাহ, অসাধারণ। পড়ুন আর কটা কবিতা পড়ুন। আমার আসলে খুব ঠান্ডা লেগেছে, আপনার কিছু অসুবিধা হলে মাফ করবেন, আমি নাক দিয়ে আসলে ইয়ে হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আমার মানে প্রথম যে কবিতাটা ছাপা হয়েছিল সেই 6 বছর বয়সে, এই 6 ক্লাসে পড়ার সময়, সেইটা বার করছি, দেখি। পড়ুন না। আচ্ছা, ঠিক আছে, আমি দেখতে দেখতে পড়তে পড়তে খুঁজে পাবেন। সুখ।
সুখ মানে কচ্ছপের মুখ, হঠাৎ কখনো বাইরে আসে এবং ভিতরে, চারপাশে দুঃখের কঠিন আবরণ। সুখ মানে কচ্ছপের মুখ, অথচ সে ভেবেছিল সুখ মানে এমন কিছু দুপুর রৌদ্রের মতো বিশাল বিস্তৃত উজ্জ্বল, যেখানে সন্ধে নেই এবং রাত্রিও। একটি শ্রমিকের আকাঙ্ক্ষা। মেঘ না, শুধুই মেঘ চাই না, আমাকে অনেকগুলো সূর্য দাও। সারাদিন খেটে খুঁটে তাও আনন্দ দুহাতে বিলোতে পারি না। যৌবন ক্রমশ ক্ষয়ে যায় এবং কৌশল লালিত স্বাদ, জন্মই যেন আজন্ম অপরাধ। তাজা গাছ মরে গিয়ে ভরে আগাছায়। মেঘ না, শুধুই মেঘ চাই না, বৃষ্টি না, শুধুই কান্না চাই না, আমাকে অনেকগুলো সূর্য দাও, শুধুই অন্ধকার ভালো লাগে না। বাহ, খুব সুন্দর। তা আপনি মোটামুটি কবিতা, গল্প আর প্রবন্ধ তিনটেই লেখেন, তাই তো? হ্যাঁ, তিনটি লেখার চেষ্টা করি। কি কি বই আছে? গল্পেরও বই আছে? গল্পের বই নেই, তবে চেষ্টা করছি গল্পগুলো খুঁজে খাজে। প্রবন্ধের তো আপনার অনেক বই আছে। প্রবন্ধের বই বেশি নেই। প্রবন্ধ, এটা হচ্ছে রমেশচন্দ্র সেনের জীবন ও সাহিত্য, ঠিক আছে, এটা একটা গবেষণামূলক বই। ওটা পিএইচডি করার জন্য করেছিলাম, সেটা থেকেই এটা, তাও অনেক। পিএইচডিও করেছেন? বাপরে বাপ। তো পিএইচডি করেছি, তো ওটা ডক্টরেট হবার জন্য নয়, লেজ লাগাবার জন্য নয়, পিএইচডি করেছি। সেটাও একটা বিষয়, সেটা হচ্ছে যে রমেশচন্দ্র সেনের একটা গল্প আমি মানকর থেকে, লাইব্রেরি থেকে পেয়েছিলাম, বই, উপন্যাস। তো সেই উপন্যাস পড়তে পড়তে আমার মনে হলো যে এরকম একজন গুরুত্বপূর্ণ লেখককে নিয়ে কোনো কাজ হয়নি। হ্যাঁ, তার আগে 94 সালে মানবেন্দু রায় আর সমীর রায়ের আসানসোল থেকে একটা পত্রিকা, ওরা ওই 100 বছর উপলক্ষে রমেশচন্দ্রকে নিয়ে একটা পত্রিকা করেছিল, সেটা আমার বাড়িতে দিয়ে এসেছিল। আচ্ছা, তো সেই সূত্রে আমি একবার বর্ধমানে গিয়েছিলাম, গোলাপবাগে কোনো একটা কাজে হয়তো। তো সেখানে সুমিতা চক্রবর্তী আমাদের অধ্যাপিকা ছিলেন, সুমিতা চক্রবর্তীর সঙ্গে দেখা। তো উনি বললেন যে চলো আমিও স্টেশনের দিকে যাব। তো একই রিক্সায় গোলাপবাগ থেকে যেতে যেতে সুমিতা দিকে আমি প্রস্তাবটা দিই যে রমেশচন্দ্র সেনের মতো একজন সাহিত্যিক, তাকে নিয়ে কেন কোনো কাজ হবে না। তখনও আমার আগে কোনো কাজ হয়নি, এমনি টুকটাক লেখা টেখা হয়েছে। তখন সুমিতা বললো, হ্যাঁ কিন্তু তুমি পাবে কোথায়, তথ্য পাবে কোথায়? হ্যাঁ, কারণ তখন আমি ঠিক আছে দেখছি। তো কয়েকটা বই আমি পেয়েছিলাম ওই মানকর লাইব্রেরিতে, কিন্তু তারপর আমাকে ওই করতে হলো, ওটা পরীক্ষা দিতে হলো পিএইচডি করার জন্য ইউনিভার্সিটিতে গিয়ে। তো সেই পরীক্ষাতে পাশ করার পর আমাকে রেজিস্ট্রেশন দিল। এবার রেজিস্ট্রেশন দেওয়ার পর এবার সুমিতাদি বলেছিলেন রমেশচন্দ্র সেনের একটা ওই গল্পের বিভিন্ন একটা বিষয় নিয়ে, ঠিক আছে। তো এবার রেজিস্ট্রেশন হওয়ার পর যখন একটা বোর্ড বসলো, তখন রবিরঞ্জন চট্টোপাধ্যায়, তো ওই পরে মন্ত্রীও হয়েছিলেন, তো আমাদের ডিপার্টমেন্টের অধ্যাপক ছিলেন। তো উনি বললেন যে না, যখন কাজ হয়নি তখন তুমি জীবন ও সাহিত্য নিয়ে করো। তার মানে আমার স্পেসটা আরও বেড়ে গেল, মানে আরও বাড়িয়ে দিলেন, যেটা অল্প খাটনিতে হতো সেটা আরও বেশি খাটনি।
তো ওটা করতে গিয়ে আমাকে মানে স্কুল করে রোববার দিন প্রতিদিন প্রায় ওই ন্যাশনাল লাইব্রেরি, তারপরে ন্যাশনাল লাইব্রেরিতে কি হলো স্লিপ দিয়ে বসে রইলাম, তারপরে বলছি না বই এদিকে মানে ইয়েতে নাম লেখা আছে, বইয়ের নাম লেখা আছে, কিন্তু বই খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন মহা মুশকিলে পড়লাম, দিয়ে বঙ্গীয় সাহিত্য পরিষদে সদস্য হলাম। এবং বঙ্গীয় সাহিত্য পরিষদে কিন্তু আমি সবগুলোই পেলাম, কিন্তু সেখানে একবারে তোমার সমস্ত বইয়ের জেরক্স দেবে না, বুঝতে পেরেছ? ওদের নিয়ম আছে কত পেজ করে দেবার। তো ওখানে অশোক উপাধ্যায় বলে একজন গবেষক আমাকে খুব সাহায্য করেছিলেন। সেই অশোক উপাধ্যায়ের কথা আমি ভুলতে পারবো না। তো গবেষণার ক্ষেত্রে আর কিছু কিছু ওই রমেশচন্দ্র সেনের ছেলে মিহির সেন তখন বেঁচে ছিলেন, তিনিও আমাকে কিছু সহযোগিতা করেছিলেন। হ্যাঁ, তো মিহির সেন তারপর মারা গেল, আর উনি আর আমার এটা দেখে যেতে পারলেন না গবেষণাটা, কেননা ওটা করতে আমার ধরো 6 বছর লেগে গেল। 2 সালে রেজিস্ট্রেশন হয়েছিল, 8 সালে আমার জমা দিয়েছি, ঠিক আছে। আর তারপরে বই বেরিয়েছে তারও 10 বছর পরে, 18 সালে, বুঝতে পেরেছ? তো এইভাবে হচ্ছে এই গবেষণার বিষয়টা, এবং এটা জেদ করেই করেছি যে এমন একজন লেখককে নিয়ে কেন হবে না, বুঝতে পেরেছ? তো যাই হোক, এটাই হচ্ছে প্রথম রমেশচন্দ্র সেনকে নিয়ে বিশ্ববিদ্যালয় স্তরে গবেষণা। এটা তখন আমার প্রায় সরকারি খরচই না না সরকারি ব্যক্তিগত খরচে, পুরোটাই ব্যক্তিগত খরচে। তবে বইটা বার করতে আমাকে সুমিতাদি সহযোগিতা করেছিলেন। ওনার তো অনেক প্রকাশক চেনা জানা আছে, এবং এটার ভূমিকাও সুমিতা চক্রবর্তী লিখে দিয়েছিলেন। এবং তিনি আমাকে অনেক, আর আমার এমনি পিএইচডির গবেষক হিসেবে যার প্রদর্শক ছিলেন তিনি হচ্ছেন অলোক চক্রবর্তী, আমাদের থেকে জুনিয়র, কিন্তু অলোক চক্রবর্তীও খুব ভালো মানুষ। হ্যাঁ, এবং সুমিতাদির কাছে প্রথমে আমি রেজিস্ট্রি করতে গিয়েছিলাম, কিন্তু তখন নিয়ম ছিল 5 জনের বেশি একজনের কাছে থাকতে পারবে না গবেষণা করতে যাওয়া। তো সুমিতাদি বললেন যে আমার কাছে তো 5 জন রয়ে গেছে, তো তাদের তো শেষ হতে দেরি হবে, তো তুমি অলোকের কাছে যাও। আচ্ছা, তখন অলোক চক্রবর্তীর কাছে। আপনি তো বিশাল কাজ করেছেন, সত্যি শুনলে অবাক লাগে। আচ্ছা, আপনাদের পত্রিকার যে বিশেষ বিশেষ সংখ্যাগুলো একটু বলুন। বিশেষ সংখ্যা ধরো নিম সাহিত্য তো হয়েছে, নিম সাহিত্য হয়েছে। এর আগে তপন চক্রবর্তী বলে বর্ধমানের একজন এবং লিটল ম্যাগাজিনের সংগঠক ছিলেন। আচ্ছা, তপন চক্রবর্তী সংখ্যা, সেটাও করেছি। আচ্ছা, নজরুলের শতবর্ষ সংখ্যা, জীবনানন্দ শতবর্ষ সংখ্যা। আচ্ছা, তারপরে এই 2020 সালেতে আমাদের বীরেন্দ্র চট্টোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায় ওই সংখ্যাটা আছে কি? তো ওটা বিশেষত্ব হচ্ছে কি, ওখানে তুমি মোটামুটি বীরেন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে প্রায় সমস্ত তথ্যই পেয়ে যাবে, এবং ওনার ছেলের লেখাও পেয়েছি। মনে পড়ছে না, 2020 সালে বলছে। হ্যাঁ, 2020 সালে। আচ্ছা, ওনার ছেলের লেখাও পেয়েছি, মেয়ের লেখাও পেয়েছি, এবং বীরেন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে যারা যারা ওয়াকিবহাল তাদের লেখাও ওর মধ্যে রয়েছে। এবং বীরেন্দ্র চট্টোপাধ্যায় সমগ্র যে লেখা বইপত্র, ঠিক আছে, তার একটা তালিকাও রয়েছে। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সংখ্যা। আর হচ্ছে এটা তো তোমাকে বলেছি যে নিম সাহিত্য, সুধাংশু সেন সংখ্যাটা একটু দেখাই। সুধাংশু সেন সংখ্যা, সুধাংশু সেন সংখ্যা আলোক পাখি থেকে। এটা কত সালে? এটা 12 সালে, 2012। হ্যাঁ, সুধাংশুদা মারা যাবার পর। আচ্ছা, আচ্ছা, এছাড়াও এই মুহূর্তে আরো বনফুল সংখ্যা করেছিলাম। আচ্ছা, তারপর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, হ্যাঁ,
তো প্রচুর সংখ্যা তো হবে, কারণ এত বছর ধরে আপনারা করছেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের সংখ্যা করেছি। আচ্ছা, তারপরে ওই যে বললাম তরুণ চট্টোপাধ্যায় বিশেষ সংখ্যা করেছি মারা যাওয়ার পর। আর হচ্ছে এখন ঠিক এই মনে পড়ছে না, মনে পড়ার কথা নয়, এত বছর ধরে এত সংখ্যা করেছেন। তো যাই হোক, মোটামুটি সেই সময় সাহিত্য আড্ডায় আপনার কিছু কথা মনে পড়ছে কি? সাহিত্য আড্ডায় যেতে আপনি তো মোটামুটি 2020 সাল পর্যন্ত দুর্গাপুরেই ছিলেন নাকি? না, আমি দুর্গাপুরে এখনো মানে বেশি আসি। এখন বর্ধমানে চলে গেছেন, কিন্তু আমি বলছিলাম একসময় তো ছিলেন। হ্যাঁ, ছিলাম। এবং সেটা কত সাল? আরেকটা কথা বলিনি, নাহলে পরে অন্যায় হবে। এই বেশ কিছুদিন ধরে আমার পত্রিকা প্রকাশের ক্ষেত্রে একটা বড় ভূমিকা কিন্তু উৎসাহ এবং বড় ভূমিকা নিয়েছেন বিকাশ সরকার। সত্যি বিকাশ করে দিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে, যোগাযোগ থেকে আরম্ভ করে। দুর্গাপুরে ধরো কোথাও হয়তো আগে যখন ওই রেজিস্ট্রেশনটা যায়নি আমি আবার রেজিস্ট্রেশন করতে গিয়ে তো নবাঙ্কুর থেকে আলোর পাখি হয়ে গিয়েছিল। এবার কিছুদিন আগে পর্যন্ত রেজিস্ট্রেশন ছিল, তখন ধরো আমি হয়তো আসতে পারলাম না, বিকাশ থেকে বললাম তুমি তথ্য কেন্দ্রে জমা দিয়ে দিও, ঠিক আছে। বিকাশ দা অনেক ক্ষেত্রে সহযোগিতা করেছেন এবং এখনো করছেন। বিকাশ দা আছে বলে আমার অনেকটা। ভালো মানুষ, খুবই গবেষণামূলক কাজও ভালো কাজ করেন উনি। আর বিকাশ দার লেখা কি তোমার একটু ভিন্ন ধর্মী। আচ্ছা, আরেকজনের কথা বলি যিনি আমাকে বন্ধু হিসেবে নিয়েছেন, আমি মানে কৃতজ্ঞ তার কাছে। তিনি হচ্ছেন ডক্টর ত্রিপুরা বসু। আচ্ছা, ত্রিপুরা বসু আমাকে খুবই স্নেহ করেন। তিনি তার শরীরটা খারাপ, ফোন করেছিলাম, প্রায় মাঝে পারিবারিক একটু অশান্তিতে ছিলেন। ত্রিপুরাও কিন্তু আমাকে খুবই স্নেহ করেন। এবং তুমি জানবে যে ভারত মানে এই বাংলাতে মানে যে কজন ওই পুঁথি বিশেষজ্ঞ আছে, অবশ্যই এবং প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ আছে, তার মধ্যে তৃতীয় মানে ত্রিপুরা বসু অন্যতম। ওনাকে কলকাতায় ডেকেছিলেন, কিন্তু উনি যেতে রাজি হননি, কারণ সংসার ছেড়ে ওখানে গিয়ে পড়ে থাকলে তো হবে না। কেননা ওনার মতো মানুষ কিন্তু মানে খুব কম আছে যারা মানে প্রকৃত পুঁথি পাঠ করতে পারে। এবং তিনি বিভিন্ন ক্ষেত্রে পুঁথিগুলো যারা লিখেছে, যেমন শুশুনিয়া পাহাড়ের বিষয়ে আমার পত্রিকাতেই লিখেছিলেন। শুশুনিয়া পাহাড়ের যে লিপিটা আছে, সেই লিপিটার সঠিক কি হবে সেটাও তিনি বলেছিলেন। আরেকটা কথা বলি যে এই যে দুর্গাপুর যে নামটা, সেটা যে অনেক পুরনো, 1700 সাল 74 কত সালে, তো সেটার মানে ইতিহাস হচ্ছে মানে তখন তরুণবাবু বেঁচে ছিলেন। ত্রিপুরাবাবু, আমি ওনাদের ওই সগরভাঙায় যে জমিদার বাড়ির মন্দির আছে, সে দুটো মন্দির পাশাপাশি আছে। একটা শিব মন্দির, সেটা পূর্বমুখী, আর একটা হচ্ছে উত্তরমুখী হচ্ছে কালী মন্দির। তা সেই শিব মন্দিরের উপরে একটা ফলক আছে, সেই ফলকটাকে মানে ছোবড়া দিয়ে এবং তেঁতুল দিয়ে পরিষ্কার করে সেই লেখা দুর্গাচরণের ওপর, সেটা তরুণবাবু মইটা ধরছেন, ত্রিপুরাবাবু উঠেছেন আর আমাকে বলে দিচ্ছেন, আমি নিচে লিখছি। সেসব একটা স্মৃতি। তো এইভাবে সেটা যে দুর্গাপুরম নামটা, দুর্গাপুরস্য কি মানে আপনি তো গোপীনাথ মৌজা ছিল, তারই কনিষ্ঠ পুত্র দুর্গাচরণের নামে দুর্গাপুর হয়েছে। তো এইগুলো বিভিন্ন ইয়েতে খুঁজে খাজে মানে, তারপরে মানকরেও নিয়ে গিয়েছিলাম ত্রিপুরাবাবুকে, সেখানেও বেশ কিছু ওই ফলক উপরে
অনেকগুলো ফলকই খাবলে খুবলে নিয়ে চলে গেছে, আবার কিছু কিছু টেরাকোটার মধ্যে ঘুটে দিয়ে সেগুলো নষ্ট করছে, আবার কোনোটা আবার রং করে নষ্ট করছে, বুঝলে তো। মানকরে কিন্তু প্রচুর টেরাকোটার মন্দির রয়েছে, বুঝতে পেরেছো। কিন্তু সেগুলো সংরক্ষণের অভাবে, মানুষের অসচেতনতার জন্য সেগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে। সরকারেরও একটা ভূমিকা নেওয়া দরকার, না হলে তো মুশকিল। তো ব্যক্তিগত উদ্যোগে কত আর সেখানেও বিকাশ দাও গিয়েছিল, হ্যাঁ, ত্রিপুরাও নিয়ে গিয়েছিলাম। আর আমিও ওখানে বিভিন্ন সময় স্কুলের ফাঁকে ফাঁকে ঘুরে বেড়াতাম এবং সেখানে একটা কাজ করেছিলাম ঘুরে ঘুরে। বিভিন্ন ধরনের, অনেক পুরনো গ্রাম তো জমিদারদের, ঘাট ছিল এবং এক একটা ঘাটের মানে অনেক কিন্তু তোমার নদী মানে পুকুর, কৃষ্ণসায়র, মানে বর্ধমানের যেরকম কৃষ্ণসায়র আছে ওখানেও কৃষ্ণসায়র আছে। তো তাদের বিভিন্ন ধরনের ঘাট আছে। আবার কোনো কোনো বড় পুকুরের মধ্যে মেয়েদের জন্য আলাদা ডিজাইনের ঘাট, ওটা শুধু মেয়েদের ঘাট, বুঝলে তো। তো এরকম পুরনো অনেক ঘাটের ওপর আমি ছবি সহ করেছিলাম। তো ওখানে ওই বর্ধমানে একটা সর্বজিৎ যশকে লেখা একটা দিয়েছিলাম, ছবিও দিয়েছিলাম, ও ছবিও ফেরত দেয়নি আমাকে। তো আর কিছু ওখানে মানকর থেকে মঙ্গলম বলে একটা সংস্থা আছে, তা ওর মলয় শুক্ল, ওরা একটা পত্রিকা বার করছে রিসেন্ট। তোমার ওই দেখা হলো সম্প্রতি মলয়ের সঙ্গে, বললো ও মানকরের উপর বিভিন্ন লেখা নিয়ে একটা বই বার করছে। আচ্ছা, তাতে ওই আমার ঘাটের কথাটাও থাকবে, ভালো কথা। আসলে কি, এই যে আমাদের যে বিভিন্ন আঞ্চলিক যে বৈশিষ্ট্যগুলো, ঐতিহ্যগুলো, সেগুলো যদি তুমি সংরক্ষণ না করো সেগুলো কিন্তু হারিয়ে যাবে, বুঝতে পেরেছো। এই দুর্গাপুরের এই আশেপাশে বিভিন্ন ক্ষেত্রে কত রকম ঐতিহ্য রয়েছে, বুঝতে পেরেছো। সেই ঐতিহ্যগুলো তো আমাদের মধ্যে না থাকা, আমরা না জানতে পারা, এগুলো একটা বিষয়। আমাদের সঙ্গে রয়েছে বাংলাদেশ থেকে কিশোর লিখছেন বা লেখক কিশোর, অনেক ভালো একটা মানুষ, উনি দেখাও আজকে সাক্ষাৎকারে এসেছেন, আমরা খুব সম্মানিত বোধ করছি, অনেক কথা আলোচনা হচ্ছে। আচ্ছা দাদা, সেই সময় একটা কথা বলি, একটা সময় বাংলাদেশের বেশ কিছু লেখা মানে কবিতা এবং বিভিন্ন গদ্য আমার পত্রিকা নিয়মিত বের হতো। তার মধ্যে একজন হচ্ছে আশরাফুল হক পলাশ, আশরাফুল হক পলাশ। আচ্ছা, তারপরে অনেক কবি, বাংলাদেশের অনেক কবির কবিতা, চট্টগ্রাম থেকে অরুণ সেন, এরা লেখা পাঠাতেন এবং নিয়মিত লেখা ছাপা হতো। কিন্তু ইদানিং যে কোনো কারণেই হোক সেসব লেখাপত্র বাংলাদেশি পত্রিকায় অনেক লিখেছি এক সময়, এখন সেগুলো বন্ধ হয়ে গেছে। তো সেখানকার বিভিন্ন লেখা নিয়েও কিন্তু এই আলোর পাখি পত্রিকায় লেখা হয়েছে। দাদা, আরেকটা কথা বলছি যে আপনারা যে পত্রিকা করার সাথে সাথে কি সাহিত্য সভা এসব করতেন? সাহিত্য সভা খুব একটা দু একবার হয়েছে। আচ্ছা, দু একবার মানে কি, দু চারবার হয়েছে। সে প্রথম দিকে তখন আমাদের ওখানে একটা প্রাইমারি স্কুল ছিল, সেই প্রাইমারি স্কুলে কয়েকবার হয়েছে। তার মধ্যে ওই দীনেশ চট্টোপাধ্যায় তিনি সভাপতিত্ব করতেন। আর কয়েকটা হয়েছিল ওই সগরভাঙা প্রাইমারি স্কুলে। আচ্ছা, এবং সেখানেও তো সেসব তথ্য আসলে আমার অনেক জিনিসপত্র উইয়ে খেয়ে নষ্ট করে দিয়েছে, কাগজপত্র, বুঝলে তো। আচ্ছা, এছাড়া কি আপনি আর কিছু পত্রিকার সাথে যুক্ত ছিলেন? 25শে বৈশাখ, অঙ্গীকার, শিল্প? হ্যাঁ, অঙ্গীকার সঙ্গে যুক্ত ছিলাম। আর 25শে বৈশাখ ওই ফোল্ডার হিসেবে বেরিয়েছিল। আর একটা মানে সাপ্তাহিক একটা পত্রিকা বার করেছিলাম এক সময়, সেটা হচ্ছে ত্রিকুলেশ বলে একটি
তোমার কোলফিল্ড পোস্ট নামে পত্রিকা বার করতো, এবং ওর অমরাবতীতে একটা প্রেস ছিল, ত্রিকুলেশ চক্রবর্তী। ও একটা মানে ও ত্রিকুলেশ চক্রবর্তীকে নিয়েও একটা সংখ্যা কিছুটা করেছিলাম। মানে সাংবাদিক ছিল এবং খুব ভালো মানুষ ছিল, কিন্তু ক্যান্সারে ও মারা যায়। এবং ত্রিকুলেশ ও একটা বেনাচিটিতে প্রেসটার নাম আমি ভুলে গেলাম, ওখান থেকে সাপ্তাহিক একটা পত্রিকা একবিংশ বার্তা নামে, তার কপি এখন কোথায় আছে দেখব। তো একবিংশ বার্তা নামে 4-5 বছর একটা পত্রিকা বার করেছিলাম, এবং তাতে তোমার বিভিন্ন ধরনের আর কি খবর নয়, কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে বড় ধরনের লেখা থাকতো। তার মধ্যে একটা হচ্ছে বৃন্দাবনে আমাদের যে বাঙালি বিধবাদের সেখানে যেভাবে রাখা হয়েছে, এবং সেখানে আর কোনো জাতির কিন্তু বিধবারা ওইভাবে কোনোখানে অবর্ণনীয়ভাবে তারা যায় না, একমাত্র বাঙালি বিধবাদেরই কেন ওই বৃন্দাবনে ওখানে তারা চলে যায়, এবং সেখানে তাদেরকে দিয়ে কিভাবে ওই শুধু খাওয়া পড়ার জন্যে কীর্তন করে, সেসব একদম ভেতরে ঢুকে দেখে এসে একটা প্রতিবেদন লিখেছিল। তো সে ওর নামটা আমি ভুলে গেছি, কিন্তু আমাদের এই সিটি সেন্টারে যে তোমার টেলিফোন ডিপার্টমেন্ট আছে ওখানে কাজ করতো, বুঝলে তো। তো ও একটু আর কি যেহেতু ওই বিজেপি ভাষা আর কি, সেই জন্যই ওকে ভেতরে ঢুকতে দিয়েছিল, তাহলে বাইরের লোক তো ঢুকতে দেবে না। দিয়ে ওখান থেকে পুরো তথ্য এনে তারপর আমি বললাম লেখো সে বাঙালিদের মধ্যে। তো সেই একই ঘটনা এবং মতামত আমি পরবর্তীকালে একটা লেখায় বুদ্ধদেব গুহর একটা লেখাতে আমি দেখেছিলাম যে বাঙালি মহিলাদের বিধবাদের দুরবস্থা নিয়ে, বুঝতে পেরেছো। আরেকটা বিষয় তোমাকে বলা হয়নি, সেটা হচ্ছে ভাষা আন্দোলন নিয়ে আমার বিশেষ সংখ্যা বেরিয়েছিল, এবং কয়েকটাই বেরিয়েছে। আর তার মধ্যে সম্ভবত ওই আমাদের যে মানভূম ভাষা আন্দোলন নিয়ে, মানভূম ভাষা আন্দোলনের সঙ্গে যিনি জড়িত ছিলেন কাজল সেন, তার লেখা সম্ভবত দুর্গাপুরের এই আমার পত্রিকাতেই বিস্তৃতভাবে সেই আন্দোলন সম্পর্কে লেখা বেরিয়েছিল। আমি খুঁজে পেতে তোমাকে যদি পাই তো পাঠাবো। আরেকটা ইচ্ছা আছে, মানে ভাষা আন্দোলন নিয়ে যে কটা লেখা আর কি বেরিয়েছে সেটা নিয়ে একটা পত্রিকার করা বা বই করা, বুঝতে পেরেছ। মানে তাহলে বাংলা ভাষা নিয়ে কিভাবে আন্দোলন হয়েছে, বুঝতে পেরেছ, সেইগুলো আমরা মানে বাংলা ভাষার সমস্যা এবং কেন সমস্যা সেগুলো নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন লেখা। আবার দুর্গাপুরের ভাষা বাংলা ভাষা নিয়েও সেখানে লেখা আছে, বুঝতে পেরেছ। তো যাই হোক দাদা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। আপনি আরেকটা বলুন যে নতুন যারা পত্রিকা করছে তাদের উদ্দেশ্যে একটা কিছু বার্তা দিন, এবং আমাদের এই যে দুর্গাপুরের সাহিত্য যে লেখা হচ্ছে তার কিরকম পরিস্থিতি বা কিরকম মানে আপনার মনে হয়? আমি যেটা বলছি যে আগে তো ধরো আমাদের ওই কাঠের ব্লক করে ছাপার ব্যাপারটা হচ্ছিল, ঠিক আছে, এবং সেখানে একটু ভুল হলে আবার সেটা তুলে তারপরে সেসব মানে অনেক কঠিন ব্যাপার ছিল। তার পরিবর্তে এখন পত্রিকা ডিজিটাল হয়ে গেছে, অনেক সুবিধা হয়েছে। এবং দুর্গাপুরে যারা যেমন তুমি করছো, রাজীব করছে, আরও করছে, কিন্তু অনেক মানে অনেক সুন্দর এবং ভালো ভালো লেখা
এখানে প্রকাশ পাচ্ছে। বিশেষ করে তোমাকে ধন্যবাদ দেবো যে দুর্গাপুরের যে ফিরে দেখা, দুর্গাপুরের সাহিত্য ফিরে দেখা নিয়ে আমরা তো সংখ্যাটা খুব, বিশেষ করে ওইটা না এত আমাকে রিপ্রিন্ট করতে হলো, কারণ ওটা বিষ্ণুদা, ওটাতে বানান ভুল ছিল অনেক ভুল, সেটা সংশোধন করে আবার বিষ্ণুদা আমাকে করে দিল। তো তারপরে ওই পত্রিকাটা এখনো লোকে খোঁজে যে ওর মধ্যে এত মানুষের হারিয়ে যাওয়া মানুষের নাম রয়েছে। এবং আমাদের পরবর্তী সংখ্যা দুর্গাপুর সংখ্যা, দুর্গাপুরের ইতিকথা বলে একটা মোটা সংখ্যা হচ্ছে, তাতে আমাদের দুর্গাপুরের শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে দুর্গাপুরের নৃত্য গান, মানে কোনো কিছু বাদ থাকবে না, একটা গবেষণামূলক কাজ শুরু হয়ে গেছে। নাটক থেকে সবকিছু মধুদা সাহিত্য নিয়ে করেছিলেন। আরেকটা কাজ করে রূপময় পাল, তুমি রূপময় পাল একটা কাজ, তাপসময় পাল আর তাপসময় পাল ছড়া করতেন, রূপময় পাল পরিচিতি করেছিলেন, পরিচিতি করে দুর্গাপুরের সাহিত্যিক পাতলা বই, পাতলা করে। রূপময় পাল যার সঙ্গে আমার একটা করার ইচ্ছা ছিল দাদা, যে দুর্গাপুরে অনেকের তো ফোন নাম্বার বা পাওয়া যায় না, একটা ওই রকম একটা ডিরেক্টরি বানানোর জন্য, কিন্তু পারলাম না, অনেকের সঙ্গে যোগাযোগ করা গেল না, শেষমেশ করতে পারলাম না। পরবর্তীকালে দেখলাম নয়নদা করবে বলছিল, যে নয়ন রায়, জানি না কতদূর কি হলো, কিন্তু আমি অ্যাড দিয়েছিলাম, কিন্তু আমি সেইভাবে লোকের থেকে পাচ্ছিলামও না, যে ডাটা আমাকে সেভাবে পেতে হবে। দুর্গাপুরে যারা লেখালেখি অ্যাড দিয়ে হয়তো পাবে না, কিন্তু ধরো তোমার খুব পরিশ্রমসাধ্য কাজ, মানে ফোন করে করে জানা, সেটা আমার দ্বারা আর সম্ভব হলো না। কারণ তার আগে আমি সেই সময় রক্তদান নিয়ে একটা বই করছিলাম, সে এই অঞ্চলে যারা কাজ করে, সেই বইটাও খুব অনেকে ভালো লেগেছে। হ্যাঁ, সেই বইটা অনেক পুরস্কারও আমি পেয়েছি। এইসব কাজ করতে গিয়ে অনেকটা, যে এখন মাঝখানে শরীরটা একটু খারাপ ছিল, নানান রকম সমস্যা থাকে, ডিউটি চাপ থাকে, করে ওঠা হলো না। দেখা যাক ভবিষ্যতে যদি করতে পারি তো খুব ভালো। আর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আর কি আছে? এর আগে একটা কথা ভুলে গেছি, সেটা হচ্ছে জয়াদি, উনি বোধহয় 19 সালে হবে মনে হয়, আমার ঠিক মনে পড়ছে না, আলোর পাখিকে সম্মানিত করেছিলেন, বুঝতে পারছি, আসানসোলে। ওনার প্রতি বছর প্রথম রবিবার, জানুয়ারির প্রথম রবিবারে ওনার সম্মেলন হয়, ঠিক আছে। তো সম্ভবত 19 সালে আলোর পাখিকে সম্মানিত করা উচিত, সত্যি তাই। আপনারা আর করেছিল 14 সালে আমাদের সিটি সেন্টারে, ওই সেখানে মৃণালদাও ছিল, ওই কবি সভা, কবি সভা 14 সালে সম্মানিত করেছি। খুব ভালো, খুব ভালো, করা তো উচিত। আমারও ইচ্ছে রইল। আমাদের গত বছরের শারদ সংখ্যায় আমরা 5টা মহাদেশের কবিতা সাহিত্য নিয়ে আলোচনা করেছিলাম, সেটা খুব সমাদৃত হয়েছিল। সেটাকে এবছর কুনুর কথা পত্রিকা থেকে এইবারে সম্বর্ধনা দিল, এই যে এটা আমরা পেয়েছি, এটা খুবই, এটা গত বছর, গত বছর আমি এর ফলেই বোঝা যাচ্ছে যে তোমরা কিরকম কাজ করার চেষ্টা করেছিলাম। সেই সময় আমার মাথায় এসেছিল যে আমি করব 5টা মহাদেশের সাহিত্য নিয়ে আলোচনা। ওরে বাবা, তারপরে দেখছি সেরকম লেখার মতো লোকই নেই। যাকেই বলছি লিখতে, সে বলছে বাবারে আমি পারবো না, এক একটা মহাদেশ ধরে, এ তো বিশাল কঠিন কাজ। যে একটা মহাদেশের ইয়েতে নিয়ে কিছুতেই মানে নাছর বান্দা হয়ে কয়েকজনকে ধরে ধরে কোনো রকমে করতে পেরেছিলাম। মানে খুব, এটা তো সম্ভব নয়। আমি যেটা ভেবেছিলাম যে এক একটা দেশেরই কবিতা বা সাহিত্য নিয়ে আলোচনা করতে গেলে পাতার পর পাতা শেষ হয়ে যাবে, কয়েকশো পাতা হয়ে যাবে। তো যাই হোক, আমি চেষ্টা করেছিলাম, একটা স্পর্ধা দেখিয়েছিলাম, তো সেটা একটু হয়েছিল, হয়তো কিছু একটা হয়েছিল। আরেকটা কথা বলে নি, এই যে মানে দুর্গাপুরের বিশিষ্ট কবি আমাকে কিন্তু মানে ওই, আমি তো টাকা পয়সা কিছু দিতে পারি না, নিয়মিত আমাকে লেখা দিয়ে যায়। আজ ইন্দ্রাণী আমাকে সহযোগিতা করে, ঠিক আছে। তো দুর্গাপুরের এরকম বেশ কিছু মানুষই আছে। না, আপনার পত্রিকাও তো খুব মানে মানে আমি কি বলবো, যে নিয়ম করে হয়ে যায়, পত্রিকা প্রকাশ করে এবং বাড়ি বাড়ি পৌঁছে দেন। আমি জানি না কখন এসে আমার বাড়িতে দেখি বা পত্রিকা এসেছিলাম বলে, কারণ আমি আসলে আমার এক ছাত্র এখানে থাকতো, আমি অবাক হয়ে যেতাম যে প্রতিদিন প্রতি মাসে এসে প্রায় এসে পত্রিকা দিয়ে যেত।
তো সত্যি এটা শেখার মতো। তো আপনি যাই হোক আসলে অনেকে ধরো ফেসবুকেও আমি দেখি যে ছাপা হলে পত্রিকার কপি পাই না বা দেয় না, কিন্তু আমি কিন্তু মোটামুটি যাদের লেখা থাকে তাদের কিন্তু মানে নিজে খরচ করেই পাঠিয়ে দিই, কেননা এটা আমার কর্তব্য। আমি তো তাদের টাকা পয়সা দিতে পারছি না, তো পত্রিকাটা পাঠিয়ে দেওয়া, কুরিয়ারেও পাঠিয়ে খরচ বেশি, কিন্তু পত্রিকাটা পাঠিয়ে দিই। এবার ধরো কোনো সংখ্যায় সে যদি গ্রাহক না হয়, কোনো সংখ্যায় হয়তো তার লেখা নেই, তখন হয়তো তার সংখ্যাটা দেওয়া হয় না। এবং আবার অনেকে কি হয়, অনেকে আপনার পত্রিকার একটা কপি পাঠান, কিন্তু আমাদের পক্ষে ধরো কপি তো মানে ওইভাবে পাঠানো সম্ভব না, তাই তাদেরকে লিখি যে আপনি আমার ইয়েটা পাঠান, খরচটা পাঠান, তাহলে পরে আমি পাঠিয়ে দিতে পারবো। কারণ পত্রিকা ছাপাতে তো একটা অনেক খরচ আছে, এবার তাকে বিনামূল্যে আমি পাঠাবো কেন। যাই হোক, অনুষ্ঠানে আমরা শেষ পর্যায়ে এসেছি। দাদা, আপনি একটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বার্তা দিয়ে যান, যারা লেখালেখি করছে এবং যারা সম্পাদক। মূল ব্যাপারটা এটা বাইরে থেকে তো তোমার ইয়ে করা যাবে না, প্রয়োগ করা যাবে না, তার অন্তর থেকে আনতে হবে, এবং সেটা তার পরিবেশের মধ্য থেকেই। এবং এই যে তুমি যে কাজটা করছো, এবার তোমাকে দেখে আশেপাশের, যেমন আমার ক্ষেত্রে হয়েছিল, আমি আরো 5 জন সেই কলেজে পড়া ছেলেরা যখন সাহিত্য নিয়ে কাজ করছে, তখন কোনো এক সময় আমার ভেতরে সব থেকে বড় কথা আমার যেটা মনে হয় যে আমাদের যেতে হবে মানুষের কাছে। আমি খুব বেশ এবং খুব মানে নিজেকে ধন্য মনে করি। আমি দুর্গাপুরের মানে বা বিশিষ্ট মানুষদের সঙ্গে আমার এখনো যোগাযোগ আছে, রবীন্দ্র গুহ থেকে শুরু করে আরতি কুমার বসু, বিষ্ণুরা তো আমার সঙ্গে রোজই কথা হয়, বিমান চট্টোপাধ্যায় খুবই ভালো মানুষ। কালকেই আমাদের আরো একটা পরিকল্পনা হচ্ছিল কি কাজ করব, আমি সবার পরামর্শ নিই। দিশারিদা আছেন, দিশারিদার সঙ্গে কথা হয়, আর সমস্ত মানুষ, কেষ্টদার সঙ্গে কথা হয়। তো আমি সবার সঙ্গে আলোচনা করি, মানে এই নয় যে আমি করছি মানে আমি একাই করি। অনেক সময় আমার মাথায় তো অনেক কিছু আইডিয়া আসে, কিন্তু আমি সেগুলো হয় না, আমি আলোচনা করে নিই। তো আমাদের এটা একটা সুবিধে, আপনারা এবং আপনিও আছেন, আপনাদের মতো মানুষদের সঙ্গে আলোচনা করা উচিত। নবীন প্রজন্মের লোকদের মানে বাচ্চা ছেলে মেয়েদেরও এগিয়ে আসা উচিত যে আপনাদের কাছে শেখার জন্য, যে নতুন কিছু করার জন্য। আর একটা বিষয় বলি, এই যে বিষ্ণুদা কাজ করেছেন, এবং বিষ্ণুদা মানে ওই যে পার্থজিৎ ভক্ত, তো লেখা চেয়েছিলাম, ভক্ত, ও আগে ডিপিএল এ থাকতো, তো আমাকে আমার ওই কয়েকটা কবিতা নিয়ে একটা ওই আলোকিত দাহ ওইটা নেই, আমি পরে পাঠিয়ে দেবো। তো তার মধ্যে প্রচ্ছদটা কি করেছিল, ও বিষ্ণুদার একটা আঁকা মহিলার ছবি বোধহয় পার্থকে দিয়েছিল, বা পার্থের কোনো বই, পার্থ কি করেছে ওটার মধ্যে দিয়েছে। আর আমি কি করেছিলাম, একটা মানে আলোকিত দাহ, তো একটা আগুনের ছবি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। বিষ্ণুদা বললে এই ছবিটা কোথায় বলে, এখন এটা তো আমি জানি না, পার্থ জানে, পার্থজিৎ ভক্ত, আমি ওটা পার্থ করেছে, আর নিচে আগুনের ছবিটা আমি দিয়েছি। তো এবার প্রচ্ছদ হিসেবে তখন দিবাকর রায়ের নামটা ছিল, আমি বললাম যে ওটা পার্থর কাজ, ঠিক আছে, ওটা যে আপনার আমি তো জানি না। বিষ্ণুদা খুবই খুঁতখুঁতে, এবং বিষ্ণুদা সব থেকে বড় কথা, বিষ্ণুদা ভীষণ পারফেক্ট। আমার সঙ্গে আরো ছবি বই হচ্ছে, আরো কতগুলো বই হচ্ছে। তো আমি শান্তিনিকেতনে গিয়ে এবারে গেছিলাম নন্দন মেলায়, সেখানেও দেখলাম যে ওখানকার প্রফেসররা পর্যন্ত বিষ্ণুদাকে ভীষণ রেসপেক্ট করে। সত্যি আমি ওখানে গেছিলাম, কলা ভবনের বিভিন্ন গ্রাফিক্স বিভাগ, তারপরে আপনার সেরামিক বিভাগ, সব ঘুরে ঘুরে বিষ্ণুদা আমাকে দেখাচ্ছিল, মানে তালা খুলে দিল ওনারা, এতটাই বিষ্ণুদাকে ভালোবাসে। আর একটা তোমার বলতে ভুলে গেছি, ফণিদা, ডক্টর ফণিদা কিন্তু আমার সঙ্গে মানে প্রায় মানে কই ফোন করতেন, চিঠি লিখতেন, বিভিন্ন বিষয়ে ভালো গবেষক ছিলেন।
এবং তিনিও ওই দলিলের ওপর বা এর ওপর লেখা দিতেন। আবার আরেকটা যে উত্তরবঙ্গের একজন গবেষক এবং ওই লোকসঙ্গীত হরিশচন্দ্র পাল, ঠিক আছে, তার উপর একটা লেখা শতবর্ষ উপলক্ষে তার মানে নাতি পৌত্র লিখেছিল। তো সেটার উপর তিনি একটা বিশাল, কারণ তার সঙ্গে ওই হরিশচন্দ্র পালের সঙ্গে তিনি দেখা করেছিলেন কোচবিহারে গিয়ে, সেই নিয়ে একটা বিশাল চিঠি লিখেছিলেন এবং বিভিন্ন সময়ে প্রায় ফোন করতেন। তো ফণিদার সঙ্গেও কিন্তু ভালো, খুব ভালো, আমার সঙ্গে খুব ভালো কথা বলতে, হঠাৎ করে চলে গেলেন, হুট করে চলে গেলেন। ঠিক আছে, যাই হোক, আজকের মতো অনুষ্ঠান শেষ করছি এখানে। দাদা খুবই ভালো থাকবেন, এইভাবে আরো কাজ করুন। এত কাজ করছেন আপনারা, আপনাদের দেখে মানে বট গাছের মতন থাকুন, আমাদের পথ দেখিয়ে যান, আলোক পত্রিকা হয়ে আমাদের এভাবেই পথ দেখিয়ে যান। খুব ভালো থাকুন। দিশাইদা দিচ্ছেন ফণিপাল, সুজিত বিশ্বাস, আরো অনেকে আছেন। সত্যি তাই, অনেকে আছেন, অনেক মানুষের কথাই আমি মানে বিনীতভাবে একটা কথা বলি যে আমার অনেক কিছু ইচ্ছা থাকলেও মনে পড়ে না, শারীরিক কারণে মানে অনেক কিছু করতে পারি না আর কি। যেমন ধরো আমি দৌড়ঝাঁপ বেশি করতে পারি। একই অবস্থা আমার। 2009 সালে আমার বাইপাস হয়েছে। আচ্ছা, তার আগে 8 সালে আমি এই ডিএসপি হসপিটালে ভর্তি ছিলাম বেশ কিছু। আচ্ছা, বাইপাস হয়েছে, তারপরে সুগার টুগার তো রয়েছে, কিন্তু 13 সালে এই ভগৎ সিং স্টেডিয়ামের কাছে আমার একটা বড় দুর্ঘটনা ঘটে, গাড়ির দুর্ঘটনা, এবং সেখানে আমার হাঁটুর ওপরের 14টা টুকরো হয়ে যায় এবং 2 বছর আমি পুরো বিছানাতে পড়েছিলাম। তারপর হিপ জয়েন্টের বলটা এখন পাল্টানো হয়েছে, এবং যার ফলে কি হচ্ছে আমার সব জায়গায় এখন দৌড়ঝাঁপ করতে পারি না। এবং তার ফলে এখন আমার যে পত্রিকাটার ব্যাপারে অনেকেই আমাকে ওই সহযোগিতা করেন বলেই, ফোনে সহযোগিতা করেন বলেই পত্রিকাটা এখনো। আমারও তাই, সবাই সহযোগিতাতেই হয়, আমি একা, আমি প্রেসে পর্যন্ত যেতে পারি না। কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব না। আর আমি জয়ন্ত মানে কাজ করে যাচ্ছে, ওর কাজের উপর আমার শ্রদ্ধা আছে, যার জন্য আমি এই মুহূর্তে। আপনি আজকে বর্ধমান থেকে এসেছেন, আমি সত্যি আপনার আপ্লুত হলাম যে শুধু গাড়ি নিয়ে এসেছেন শুধু এই সাক্ষাৎকার দেওয়ার জন্য। সাক্ষাৎকার দেওয়া, ও অনেকদিন যাবত বলছে, কিন্তু আমি সময় দিতে পারছি না। যাই হোক, আমাদের এই সাক্ষাৎকারগুলো ইউটিউবে থাকবে, ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েরাও দেখবে, তাদের অনেক কাজে লাগবে যে আপনারা কত কাজ করে গেছেন, কিভাবে করেছেন, কত এখনো করে যাচ্ছেন। না, আসলে কি হয়েছে, মানে যেমন উত্তম দত্ত, তুমি নাম শুনেছেন? উত্তম দত্তর একটা লেখায় বলেছিল যে কেউ কবিতা না লিখলে কি হতো, আমি যদি কবিতা না লিখতাম, আমি যদি গল্প না লিখতাম, আমি যদি পত্রিকা না বার করতাম, কিছুই হতো না, সংসার করতাম, ছেলে মেয়ে নিয়ে বেড়াতে যেতাম, ঠিক আছে, কিন্তু কেন এদিকে আসা না, একটা তাগিদ, এবং এই তাগিদটা যদি ভেতর থেকে না আসে তাহলে এই যে সাহিত্য শিল্প এগুলো গড়ে ওঠে, অন্যরকমভাবে বাঁচা যায়। আর এগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে যেমন ঊষর হয়ে যাবে পৃথিবী, বুঝতে পেরেছ? তো এইগুলো হচ্ছে বাঁচার রসদ, এবং সেই জন্যই করা। এবং এটা করতে গিয়ে পারিবারিক অনেক বাধারও সম্মুখীন হতে হয়, এবং সেটাও স্বাভাবিক, কেননা পরিবার থেকে সবসময় মেনে নেবে কেন, ঠিক আছে? আমার ক্ষেত্রেও তাই দাদা, খুবই অসুস্থতা থাকি, প্রায়ই ভর্তি হতে হয়। আমি চেষ্টা করি, মাত্র খুব বেশি কিছু করতে পারি না, কিন্তু অনেক কিছু পরিকল্পনা আছে, দেখা যাক, আপনাদের দেখে প্রাণিত হই। তো খুব ভালো থাকবেন দাদা, খুব সুস্থ থাকুন, আর সৃজনে থাকুন, আরো ভালো ভালো কাজ করুন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন। দিশারিদা এবং আরো যারা যারা দেখছেন, আমাদের সঙ্গে দেখলেন বা পরবর্তীতে যারা দেখবেন, দেখুন, তারা
এবং তপন বাবু সত্যি একজন বিশিষ্ট মানুষ, না, না, যিনি বিশিষ্ট না। 52 আমি বছর ধরে একটা খুবই কাজ করে যাচ্ছেন। বিশিষ্ট তো আপনাকে আমাদের সাধারণ- পত্রিকার থেকে না, অনেক আমিও শ্রদ্ধা ও প্রণাম। হ্যাঁ, সবাইকে আমার প্রণাম জানাচ্ছি, এবং জয়ন্তকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, কারণ ওকে তো প্রণাম জানাতে পারি না, না, কিন্তু প্রণাম নেই। ও যা কাজ করছে প্রণাম জানাবার মতোই। না না বা ঠিক সেরকম আছে, কিছু নয়। এবং খুব ভালো থাকবেন দাদা। হ্যাঁ। ভবিষ্যতে আবার হয়তো কখনো আপনাকে ডাকবো। আপনারা ঠিক আছে। আপনাকে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। হ্যাঁ, আমার খুব ভালো লাগলো, নমস্কার।